নিস্তব্ধ রাত, মুষলধারে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। এমন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি গুজগুজে কালো পলিথিনে মোড়ানো কিছু একটা নিয়ে পুলিশ স্টেশন আসলো। আর পুলিশরা পলিথিনটা খুলতেই দেখলো এর ভিতরে একটা মেয়ের কাটা মাথা। ভাবুন তো দৃশ্যটা কেমন। জি হ্যাঁ, আজকের এই মুভিটা গায়ে লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো এমনই রহস্য মোড়ানো এক গল্প নিয়ে, যে গল্পের শেষটা আপনাকে চমকে রেখে দিবে। বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া তামিল মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি তেলেভু সাহিতামের কথা। কেরালার কুট্টিকাডাবু নামের গ্রাম। রাতের ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা। এমন সময় কালো পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যায় কাউকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এখানে নিয়ে এসে লোকটা নির্মমভাবে এই বডিটাকে দুই ভাগ করে ফেলে, অর্থাৎ মাথাটা আধা করে ফেলে। শুধু তাই নয়, মাথাটা সে তার ব্যাগের ভিতরে ভরে নেয়, আর বাকি অর্ধেক বডিটা ওইখানে একটা ব্রিজের উপর থেকে পানিতে ফেলে দেয়। সিন শিফট হয়ে যায় পরের দিন। শান্তিপ্রিয় এই গ্রাম কুট্টিকাডাবু। সকাল সকালই মাইকে প্রচার করা হচ্ছিল এই এলাকায় বাৎসরিক যে মেলাটা হয় ওইটা আর কিছুদিনের মধ্যে হতে চলেছে, যে যার যার পরিস্থিতি থেকে যেন তৈরি থাকে এই মেলার জন্য। এই প্রচারণা শুনে অবশ্য গ্রামবাসীরা সবাই অনেক হ্যাপি, কারণ তাদের এই মেলা বহু বছর পুরনো তাদের গ্রামের একটা রীতি, যেখানে তারা সবাই এক হয়ে অনেক আনন্দ উৎসব করে। তো এইভাবে মেলার প্রচারণা হতে হতে সিন সেইখানের একটা চায়ের দোকানের দিকে নিয়ে যায়। চায়ের দোকানের সবাই এই মেলাটা নিয়ে কথা বলছিল। তখনই সেখানে চায়ের দোকানে সুলেমান নামের এই লোকটা আসে। সুলেমান হচ্ছে পুলিশের একজন ইন্সপেক্টর, তবে সে একদম নরম মনের মানুষ। এক কথায় বলতে গেলে গরিব দুঃখী যে যখনই বিপদে পড়ুক না কেন, সুলেমান তার তরফ থেকে যতটুকু পারে সাহায্যের জন্য এগিয়ে আসে। এখনও দেখা যায় সে নিজে চা নাস্তা করার পর আরও এক্সট্রা কিছু নাস্তা পানি কিনে চায়ের দোকানের বাইরে বসে থাকা একটা পাগলকে দিচ্ছিল। এমনকি সে নিজ হাতে তাকে খাইয়েও দেয়। সবাই পাগলটাকে ইগনোর করলেও সুলেমানের চোখে সে 8-10 জন মানুষের মতোই। যাই হোক, সিন শিফট হয় একই গ্রামের একজন অটো চালক জামাল নামের এই ছেলেটার উপর। সকাল সকালে জামালের মা তাকে বলছে, ওই মেয়েটা হয়নি তো কি হয়েছে, আমরা আরও একটা মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি, তুমিও আমাদের সাথে যাচ্ছ। তবে জামাল কিছুতে রাজি হচ্ছে না, মানে বিয়ে করার তার কোনো ইন্টারেস্টই নেই। এদিকে মায়ের টেনশন, ছেলের বয়স বেড়ে চলেছে, আর কিছুদিন পার হলে কেউ মেয়েও দিবে না। অবশ্য জামাল বিয়ে করতে না চাওয়ার পিছনেও একটা কারণ আছে। জামাল আসলে একটা মেয়েকে পছন্দ করে, নাম এনি। এনি নামের এই মেয়েটা প্রত্যেক দিনই তার অটোতে করে যাতায়াত করত। ওই থেকে জামালের তাকে মনে ধরা। মাঝে মধ্যে জামাল আগে থেকে এনির জন্য অটো নিয়ে দাঁড়িয়ে থাকতো, কখনো কখনো আবার এনি নিজে তাকে কল করে দিক সেদিক নিয়ে যেতে বলতো। এনির ছোটোখাটো একটা শোপিসের দোকান আছে, ওইখানে তার প্রতিদিন যাতায়াত করতে হয়। তো এরপর সিন চলে আসে পুলিশ স্টেশনে। কলেজের 3 জন স্টুডেন্টকে দেখা যায় পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসা হয়েছে, কারণ পুলিশদের ধারণা এই ছেলেগুলো কলেজে নেশা জাতীয় কিছু সাপ্লাই করছে এবং সবাইকে সেদিকে আসক্ত বানাচ্ছে। পুলিশের কাছে কমপ্লেন আসায় তারাও তদন্ত চালিয়ে এই 3 জনকে ধরে নিয়ে আসে। তবে এদের ধরে নিয়ে আসতেই দেখা যায় একটু পর এমএলএ এর একটা লোক থানায় এসে এখানের ইনচার্জ রবিকে বলছিল, তোমরা যে 3 জনকে ধরে নিয়ে এসেছ তার মধ্যে একজন আমাদের এমএলএ এর ছেলে, বাকি 2 জন তার পার্টনার। এখন চাকরি বাঁচাতে চাও তো তাদের সসম্মানে ছেড়ে দাও, না হয় এমএলএ তোমাদের কি হালত করবে তা তো বুঝতে পারছ। অফিসার রবিরও আর কিছু করার নেই, নিজের চাকরি বাঁচাতে এদের ছেড়ে দিতেই হয়। সিনেকান থেকে সেই অটোওয়ালা জামালের উপর চলে আসে, যে কিনা তার মায়ের জোরজবস্তিতে আর না পেরে কিছু বন্ধুবান্ধব আর কিছু বড়দের সাথে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছিল। তবে মেয়ের বাবা এখানে জামালের বন্ধুদের দেখে রেগে যায়, কারণ এরা ছিল বেকার ঘোরাফেরা করা কতগুলো ছেলে আছে না, এরকমই। এমনকি কিছুদিন আগে বাজারে এরা লোকটার সাথে ছোটোখাটো একটা ঝামেলা লাগিয়েছিল। তো কি আর করার, জামালের বিয়ের জন্য এই মেয়েটাও ক্যান্সেল। এখান থেকে ফেরার সময় মাঝ রাস্তা হয়ে যায় আবার আরেক গন্ডগোল। জামালদের অটোটাও একটা পুলিশ চেকপোস্টে আসতেই পুলিশের কিছু লোক তাদের দাঁড় করায়। অফিসার বিনোদ নামের এই লোকটা এ জামালকে ধরে বকতে শুরু করে দেয় যে, তুমি যে অটো চালাচ্ছ, তুমি কি জানো অটো ড্রাইভারের জন্য সরকার আলাদা একটা পোশাক বাধ্যতামূলক করে দিয়েছে। জামাল বিনোদকে বোঝানোর চেষ্টা করে যে, স্যার জানি আমি, আর আমি আজকে ভাড়া মারতে বের হইনি স্যার, আমি আমার পার্সোনাল কিছু কাজে বের হয়েছি, দয়া করে যেতে দিন না। বিনোদ বলে, ঠিক আছে, জরিমানা ভরো আর অটো নিয়ে যাও। এটা শুনে জামাল একটু আশ্চর্য হয়, কারণ সে ছিল ঘুষ দেওয়া এবং নেওয়ার বিপক্ষে। বলে, স্যার কেন, 2000 টাকা কেন? যদি আপনি আমার কাছ থেকে জরিমানাও নেন তাহলে জরিমানা তো অত হওয়ার কথা না। জরিমানা যত এসেছে ওটাই বলুন, এক্সট্রা টাকা কেন নিতে চাচ্ছেন? এখন এই কথা শুনে বিনোদের একটু গায়ে লাগে। বলে, অটো ড্রাইভার হয়ে আমাকে আইন শেখাচ্ছ? তোমাকে তো সময় বুঝে পরে দেখে নিব। এভাবেই এসব নিয়ে বিনোদ আর জামালের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া লেগে যায়।
বিনোদ তো রেগে গিয়ে জামালের উপর হাত তুলতে বসে। বাকিরা তাদের কোনো রকম ছাড়িয়ে নেয়। জামালরা ওটু নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন ছিল শনিবার। শুরুর দিকে যে মেলার অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল না, আজ সেই মেলার দিন। গ্রামবাসীরা সবাই মিলে বেশ জবরদস্ত করেই মেলাটার আয়োজন করেছে। অনেক বড় সড় আকার আয়োজন হওয়ায় বিদেশি ইউটিউবাররা পর্যন্ত এসে এখানে ব্লগ ভিডিও বানাচ্ছে। যার মধ্য থেকে একজন ছিল এই মেয়েটা। এই ভিডিও করতে করতে দেখে এক জায়গায় কিছু লোক বসে মিলে জুয়া খেলছিল। এখন সে তাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে ফেলে। যা দেখে এই লোকগুলো মনে করে এ হয়তো ভিডিও করে সেগুলো পুলিশকে দেখাবে। তাই এরা মেয়েটার উপর রাগ দেখাতে শুরু করে দেয়। এরা সবাই মিলে মেয়েটার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তবে ফরেনার তাদের বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে জাস্ট একটা ব্লগ ভিডিও শ্যুট করছে। কিন্তু কে শুনে কার কথা। একে তো এই লোকগুলো ছিল এক একজন নেশাখোর, একে তো এই লোকগুলো ছিল এক একটা নেশাখোর। মেয়েটিকে একা পেয়ে ভেবেছে তার ফয়দা ওঠানো যাক। এক পর্যায়ে ঝগড়া হাতাহাতি পর্যন্ত গড়ালে দেখা যায় মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। এ মার্শাল আর্ট জানত। লোকগুলোকে ধরে সে আচ্ছা মতো মারতে শুরু করে দেয়। মেরে গুন্ডাগুলোর অবস্থা একেবারে খারাপ করে ফেলে। অবশেষে পুলিশ এসে সবাইকে থানায় ধরে নিয়ে যায়। সেই অফিসার বিনোদ প্রথমে ফরেনার মেয়েটির সবকিছু চেক করে দেখে যে আদৌ সত্যি কি সে কোনো ইউটিউবার কিনা। চেক করার পর দেখে সত্যি। এবার বিনোদরা মেয়েটিকে বলে, তুমি এদের বিরুদ্ধে চাইলে কেস করতে পারবে। তবে মেয়েটা এইসব ঝামেলা চায় না। বলে, এদের যা শিক্ষা পাওয়ার অলরেডি আমি তাদের দিয়ে দিয়েছি। বিনোদ এদের সবাইকে দিয়ে মেয়েটির কাছে সরি বলিয়ে বিষয়টা এইখানে সমাধান করে দেয়। সিন আবারও সে মেলায় চলে আসে অটো চালক জামালের উপর। জামালও তার বন্ধুদের সাথে মেলায় এসেছে। ঠিক ওই সময় তাকে অ্যানি কল করে বলে সেও মেলায় আসার জন্য চাচ্ছে। তুমি কি একটু গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যেতে পারবে? এটা শুনে জামালও সাথে সাথে রওনা দেয় অ্যানিকে নিয়ে আসতে যাওয়ার জন্য। আর আজকের সিনটাও এইখানে কাট হয়। পরের দিন সকালে দেখা যায় পুরো এলাকার মধ্যে একটা হৈ হুল্লোড় শুরু হয়ে গেছে। জানা যায় একটা বাড়ির মধ্যে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ তদন্তে আসলে জানা যায় মেয়েটিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার গলার দিকে সেলাইয়ের অনেক বড় বড় দাগও দেখা যাচ্ছে। ঘরের সব জিনিসপত্র যদিও ঠিকঠাকই ছিল, কিন্তু পুলিশ খোঁজাখুঁজি করে এখানে নেশা জাতীয় অনেক কিছু খুঁজে পায়। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা তাদের মতো এভিডেন্স কালেক্ট করছে। এদিকে পুলিশ অফিসার বিনোদ এক এক করে সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছে। প্রথমতেই ওই ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সর্বপ্রথম লাশটা দেখেছিল। লোকটা বলে, স্যার আমি প্রত্যেক দিনের মতো দুধ দিতে এসেছিলাম, তখনই দেখলাম এই কাণ্ড। পুলিশ অফিসার রবি তাকে বলে, দুধ দিতে আসলে ঘরের ভিতরে কেন ঢুকলে? প্রতিদিন কি বাসার ভিতরে ঢুকে দুধ দাও? দুধওয়ালা বলে, না স্যার, তেমন তো না। বিষয় হচ্ছে আগের কিছু টাকা পাওনা ছিল। আমি এসে ওনাকে অনেক ডাকাডাকি করছিলাম, কোনো সারা শব্দ নেই। দেখা যায় বাসার দরজাটাও একটু করে খোলা। এরপর একটু ভিতরে ঢুকতে আমি এই দৃশ্যটা দেখি স্যার। ভয়ে আমি তো সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। দৌড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোকের সাথে আমার দেখা হয়। তাকে আমি বিষয়টা জানাই। এরপর সেই লোকটা গ্রাম প্রধানকে জানালে ওনারাই আপনাদেরকে খবর দেয়। এটা শুনে বিনোদরা ও দ্বিতীয় ব্যক্তিটাকেও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে এত সকাল সকাল তুমি এদিক দিয়ে কই যাচ্ছিলে? লোকটি বলে, স্যার আমি প্রত্যেক দিন সকালেই এ রাস্তা দিয়ে জগিং করতে যাওয়ার জন্য বের হই, তো এর মাঝে আজ এসব হলো। এখানে পাশে আমার বাসা। লোকটি কি সত্যি বলছে কিনা বিনোদরা খোঁজ নিয়ে দেখে লোকটি সত্যি বলছে। এরপর বাসার মালিককে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ মেয়েটি এখানে ভাড়া বাসায় থাকত। রবিরা জিজ্ঞাসা করে, মেয়েটিকে আপনি চেনেন? বাড়িওয়ালা বলে, না তেমন পার্সোনালি তো চিনি না স্যার, জাস্ট এইটুক জানি মেয়েটির এখানে একজন কাজের মহিলা ছিল যে কিনা তার কাজকাম করে দিত। এই তো 3 মাস বা 4 মাস হবে সে এখানে ভাড়া এসেছে। এরপর রবিরা ফরেন্সিক লোকগুলোকেও জিজ্ঞাসা করে যে কিছু পাওয়া গেল কিনা। এরা জানায়, স্যার আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী মেয়েটির সাথে খারাপ করার উদ্দেশ্যে বা ডাকাতির উদ্দেশ্যেই তাকে মারা হয়েছে। বাকিটা পোস্টমর্টম রিপোর্ট আসলেই ভালো করে জানা যাবে। সব শুনে অফিসার রবি বিনোদকে জিজ্ঞাসা করে, এত কিছু হয়ে গেল, সে কাজের মহিলাটা কই? তাকে দেখতে পাচ্ছি না যে। বিনোদ বলে, স্যার আমরা অলরেডি তার সাথে যোগাযোগ করেছি। সে নাকি হাতে একটু ব্যথা পেয়েছে, বর্তমানে হসপিটালে অ্যাডমিট আছে। তারপরও তাকে আমরা আসতে বলেছি। তো এভাবে কিছুক্ষণ পরেই সেখানে রবিদের হায়ার অফিসার এসে পৌঁছায়। জিজ্ঞাসা করে বডি কার আইডেন্টিফাই করা গেল কিনা। একজন বলে, জি স্যার, এ বাসায় যে মেয়েটি থাকতো এটা তারই বডি। মেয়েটির নাম হচ্ছে অ্যানি। এখানে আমরা জানতে পারি এটা সেই অ্যানি যাকে অটোওয়ালা জামাল পছন্দ করত। এইসব নিয়ে তার কথাবার্তা বলছিল কি তখনই এখানে বাসার যে কাজের মহিলাটা ছিল সে এসেই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। একজন অফিসার বাইরে এসে জানায়, স্যার ঘটনা তো ভয়ানক। এখানে যে লাশটা পড়ে আছে সেটা একজনের না, মাথা একজনের আর বডি অন্যজনের। কাজের মহিলা যে আছে সে ওটাই বলছে।
উপরের অংশটা নাকি এনিরই, কিন্তু নিচের বডিটা তার না। এনির বাম হাতের দিকে নাকি একটা জন্মের চিহ্ন ছিল, যেটাই বডিতে নেই। অর্থাৎ এখানে দুজনের মার্ডার হয়েছে, দুজনের দুই পার্ট এক জায়গায় জুড়ে দেওয়া হয়েছে। এইসব দেখে পুলিশরা সবাই অনেক টেনশনের মধ্যে পড়ে যায়, এইটা আবার কেমন ঘটনা। এদিকে পোস্টমর্টম ডক্টরও পোস্টমর্টম করার পর জানতে পারে সে কাজের মহিলা ঠিকই বলছে, এইখানে দুজনকে মেরে এক জায়গায় জুড়ে দেওয়া হয়েছে, আর একমাত্র কোনো সাইকো কিলারের দ্বারা এমনটা সম্ভব। রবি বুঝতে পারে কেসটা অনেকটা জটিল হতে চলেছে। পরবর্তী সিনে রবি কাজের মহিলাটাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে এনির সাথে আপনি কতদিন যাবৎ কাজ করছেন। মহিলা তাকে সব জানায় যে স্যার 1 মাস 2 মাস হবে। রবিরা বলে আপনি হাতে ব্যথা কীভাবে পেয়েছেন? মহিলা জানায় স্যার কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে হুচট খেয়ে নিচে পড়ে গেছিলাম, তাতেই ব্যথাটা পাওয়া। এর জন্য হসপিটালে আমায় একদিন এডমিটও হতে হয়েছে। অর্থাৎ ঘটনার আগের দিন থেকে পুরো একদিন এই কাজের মহিলাটা হসপিটালে ছিল, বাসায় ইনি একা ছিল। রবিরা এর থেকে এইসব জিজ্ঞাসাবাদ করে তাকে পাঠিয়ে দেয়। রবি বিনোদকে বলে ডক্টরের রিপোর্ট অনুযায়ী কিলার এই বডির সাথে শারীরিকভাবে খারাপ কিছু করেনি, সাথে বাসা থেকে টাকা পয়সা বা কোনো জিনিসপাতিও মিসিং না, যা থেকে বোঝা যাচ্ছে কিলার এই 2 কারণের মধ্যে একটার জন্য মার্ডারটা করেনি, বরং যে দুজনেরই মার্ডার করা হয়েছে হতে পারে কিলার তাদের দুজনেরই পরিচিত। হয়তো দুজনের সাথেই কিলারের কোনো শত্রুতা আছে, তাই সে দুজনকে এমনভাবে শেষ করে দিয়েছে, আর আমাদের কনফিউজ করার জন্যই এমন কাণ্ড সাজিয়েছে। এক কাজ করো, এই এনি মেয়েটার সব হিস্ট্রি বের করো। এটা বলতে দেখা যায় পরের সিনে পুলিশ এনির হিস্ট্রি বের করতে গিয়ে কোনো একটা সূত্র পেয়ে ওই অটো চালক জামালকে সোজা পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে। জামাল বারবার তাদের বলছে যে স্যার কি হয়েছে, আমায় কেন গ্রেপ্তার করলেন? তখনই রবিরা সেখানে বৃদ্ধ একটা লোককে নিয়ে আসে। জানা যায় এই বৃদ্ধ লোকটা ওই রাতে জামালকে অটো নিয়ে এনির বাসার দিকে যেতে দেখেছিল। রবিরা বলে বলো সত্যিটা কি, তুমি এনির বাসায় গিয়েছিলে, তুমি এই 2 মার্ডারটা করেছ? জামাল বলে না স্যার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এমনটা করিনি। আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা গতকাল রাতে মেলায় ছিলাম। এনি প্রায় সময় আমার অটো করে যাতায়াত করত, তখনও সে আমায় কল করে জানায় তাকে মেলায় নিয়ে আসতে হবে, তাই তার কল পেয়ে আমি তার বাসার দিকে যাই। তবে আমি সেইখানে যেতেই এনি আমায় বলে দেয় তাকে নেওয়ার জন্য নাকি একটু পর তার বান্ধবী আসছে, তারা দুজনই নাকি একসাথে মেলায় যাবে। আমায় বলে এখন তুমি চলে যাও, আমার বান্ধবী যদি আসে তাইলে আমরা রেডি সেডি হয়ে তোমায় কল করলে তখন আসিও, বলে সে আমাকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল স্যার। এরপর আমি সেখান থেকে এসে তার কলের জন্য অনেক অপেক্ষা করি, তবে সে আর কল করেনি। যার পরদিন সকালে জানা যায় এমন এমন কাণ্ড, তার মার্ডার হয়ে গেছে। রবিরা জামালের এই কথা বিশ্বাস করছে না, কারণ প্রথম দিকে যখন তারা জামালের থেকে জিজ্ঞাসাবাদ করেছিল যে সে অ্যানি নামের কাউকে চিনে কিনা, তখন ভয়ে সে প্রথমে মিথ্যা বলেছিল, তাই পুলিশের জামালের উপর সন্দেহটা একটু বেশি। উপর থেকে অফিসার বিনোদের সাথে তার ঝামেলা একটা তো আগে থেকে ছিলই, যার কারণে সেই শত্রুতার জের ধরে সে জামালকে আচ্ছা মতো মারধর করে। ওইদিকে জামালের মা তার ছেলেকে এভাবে ধরে নিয়ে আসায় অনেক ভয় পেয়ে যায়। পাশের কিছু প্রতিবেশীদের কাছে গিয়ে তাদের সব কিছু জানায়। প্রতিবেশীরাও সবাই মিলে তাকে শান্ত করে সবাই মিলে তারা একটা ব্যবস্থা করে তাকে ছাড়ানোর। তারা গ্রামের সারপাঞ্চকে বিষয়টা জানালে গ্রামের সারপাঞ্চও একজন লয়ারকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে যায়। গিয়ে রবিকে বলে স্যার আপনারা ভুল মানুষকে তুলে নিয়ে এসেছেন, জামালকে আমরা সবাই চিনি, সে এমন ছেলে না, তাছাড়া তার বিরুদ্ধে কোনো যথাযথ প্রমাণও নেই। আপনারা ভালো মতো তদন্ত করে আসল খুনিকে সেটা খুঁজে বের করুন, জামালকে ছেড়ে দিন। তবে অফিসার বিনোদ সোজা বলে দেয় সে জামালকে ছাড়বে না। তবে পুলিশ অফিসার রবি লয়ারদের নিয়ে আসা কিছু প্রমাণ, যেমন এনি আর জামালের কল রেকর্ড আর এরকম আরও কিছু প্রমাণ, যেগুলো দেখে সে মোটামুটি বুঝতে পারে জামাল নির্দোষ। আইনিভাবে তাকে আর বেশিক্ষণ জেলে রাখা যাবে না, তাই জামালকে তারা ছেড়ে দেয়। সিন শিফটের পরের দিন সকালে এক মহিলা নদীর পাড়ে এসে কাপড় ধুচ্ছিল। হঠাৎই সেইখানে এমন কিছু একটা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। দেখা যায় ওইখানে কোনো একটা মেয়ের গলা কাটা লাশ পানিতে ভাসছিল, যার বডি থেকে মাথাটা গায়েব। ব্যাস, খবর পেয়ে সাথে সাথে পুলিশ মিডিয়া সেখানে ছুটে আসে। এদিকে নিউজে জামালরা এসব দেখছে যে নদীর পাড়ে পাওয়া গেল আরেকটা বডি, যার মাথাটা মিসিং। তবে পুলিশ আইডেন্টিফাই করেছে এই নিচের বডিটা ছিল অ্যানিরই, যেটা তার ঘর থেকে পাওয়া বডির মিসিং পার্টটা ছিল। এইসবের সাথে নিউজে এই বিষয়টাও বলা হয় যে এনির বাসা থেকে নেশা জাতীয় কিছু জিনিসও পাওয়া গেছিল, নিশ্চয় তার মাফিয়াদের সাথে কোনো কানেকশন রয়েছে। এইসব দেখে জামাল তার বন্ধুদের বলে এটা তো আমি কখনো আন্দাজও করতে পারলাম না যে এনি এই রকমের মেয়ে হবে, সে যে মাফিয়াদের সাথে জড়িত হবে। যা হয়েছে ভালোই হয়েছে। তো এদিকে তো পুলিশ এনির পুরো বডিটা খুঁজে পেল, কিন্তু বাকি আরেকজন, তার এখনও কোনো আইডেন্টিফাই করা যায়নি, কারণ তার উপরের অংশটা এখনও মিসিং।
এদিকে গ্রামের সারপঞ্চ এবং আরও কিছু লোকজন মিলে পুলিশ স্টেশনের সামনে গিয়ে তারা আন্দোলনে নেমেছে। মিডিয়ার সামনে তারা বলছে পুলিশরা আসল খুনিকে ধরতে না পেরে তার গ্রামের সাধারণ মানুষদের পেরেশান করছে। প্রথমে তারা অটোওয়ালা জামালের উপর দোষ দিচ্ছিল, এখন আবার গ্রামের আরও অনেককে পুলিশ স্টেশন ধরে নিয়ে এলো। এইভাবেই এইসব নিয়ে মিডিয়ার মধ্যে তোলপাড় চলছে আর কি। আর এসব দেখে হায়ার অফিসার এসে রবিকে কথা শোনাতে শুরু করে যে তোমরা এখানে বসে বসে করছোটা কি, আর মিডিয়ার মধ্যে এসব নাটক কেন? রবি বলে, স্যার আমাদের ইনভেস্টিগেশন মোতাবেক যার যার উপর আমাদের সন্দেহ আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, কিন্তু এলাকার এই লোকগুলো আমাদের কাজ আমাদের ঠিকমতো করতে দিচ্ছে না। হায়ার অফিসার সোজা বলে দেয়, তোমাদের আর 3 দিনের সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে কেসটা কিছু একটা করো, আর না হয় কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া লাগবে। পরের সিন থেকে রবি, বিনোদ এবং তার পুরো টিম মিলে পুরো গ্রামের এই মাথা হতে ওই মাথা পর্যন্ত একেবারে সব জায়গাতে ইনভেস্টিগেশন করতে শুরু করে। একজন একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করছে, যার মধ্যে এদের নজর পড়ে গ্রামের ওই পাগলটার উপর, যাকে আমরা মুভির শুরুর দিকেও দেখেছিলাম। এই পাগলটার পাগুলো ছিল এরকম বাঁকানো। এখন এটা দেখে রবিদের মনে পড়ে ঠিক এইরকমই পায়ের ছাপ তারা এনির বাসার বাইরেও দেখেছে। ব্যাস সাথে সাথে পুলিশরা এই পাগলকে ধরে পুলিশ স্টেশনে তুলে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে সে কাউকে মারল কিনা। কিন্তু দেখা যায় পাগলটা কথাই বলতে পারে না, সে নিজেও জানে না তাকে কী সব জিজ্ঞাসা করা হচ্ছে। তবে তার অনেক স্পেশাল একটা প্রতিভা আছে, যেখানে নতুন কিছু হতো সে হুবহু ঘটনা অনুযায়ী ওই সিচুয়েশন বুঝে তার স্কেচ বানিয়ে ফেলতে পারত। ঠিক এখানেও বসে বসে সে একজনের স্কেচ বানাতে শুরু করে। যতবারই তাকে এনির খুনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় ততবারই সে এই লোকটার চেহারা ড্র করতে থাকে। এখন এগুলো দেখে রবিরা এইটুক তো বুঝতে পারে এই পাগলের দ্বারা এমন কাণ্ড করে মার্ডার করা ওটা অসম্ভব, কিন্তু সে যে যার চেহারা ড্র করছে নিশ্চয় তার সাথে এসবের কোনো না কোনো কানেকশন থাকতে পারে। হতেও পারে এই লোকটাই কিলার আর পাগল তাকে দেখেছে হবে। রবিরা কোনো না কোনো রকম একটা ক্লু তো পেল, এখন এটা ধরে তারা এগিয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন অফিসার ওই দিন মেলা একজন ফরেনার মেয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছিল না, সেই ভিডিওটা দেখছিল। তখনই সেইখানে ভিডিওতে কেউ একজনকে দেখে তাড়াতাড়ি রবিকে এসে দেখাতে শুরু করে। আসলে এখানে তারা একটু আগে পাগলটা যে লোকটা স্কেচ বানিয়েছিল হুবহু তার মতো একজনকে দেখেছে। ঘটনা হচ্ছে ফরেনার ব্লগার মেয়েটা যখন মেলায় ওই গুন্ডাগুলোর সাথে মারামারি করছিল তখন তার হাত থেকে মোবাইলটা পড়ে গেছিল, কিন্তু ক্যামেরা অন থাকায় এই লোকটা ক্যামেরায় ধরা পড়ে যায়। রবিরা ধারণা করে লোকটা এই গ্রামের না। সাথে সাথে তারা লোকটার স্কেচ পুরো গ্রামের সব জায়গায় লাগিয়ে দেয়, সাথে সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে লোকটাকে কেউ দেখেছে কিনা। তবে গ্রামের অনেক লোকের থেকে জিজ্ঞাসাবাদ করার পরও সবাই বলছে তারা কেউই লোকটাকে চিনে না, তারা দেখেও নি, যার মানে সে অন্য গ্রাম থেকে এসেছে। আশেপাশের সব পুলিশ স্টেশনেও লোকটার ছবি পাঠিয়ে দেওয়া হয়, যার পরে সিনে দেখা যায় জন নামের অন্য আরেক থানার একজন পুলিশ অফিসার রবির সাথে দেখা করতে তাড়াতাড়ি ছুটে আসে। এসে রবিকে বলতে শুরু করে, স্যার আমি সরাসরি আপনার সাথে কথা বলতে এসেছি, কারণ এই কেসটাও কিছুটা ওই রকমেরই। রবি যখন জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কীভাবে চেনেন, জন বলে, স্যার যখন আমার পোস্টিং ইস্ট কার্টাইন পুলিশ স্টেশনে ছিল তখনই আপনারা এখন যার পোস্টার সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন, পোস্টারের সেই ব্যক্তিটা আমার কাছে একটা কমপ্লেন নিয়ে এসেছিল। লোকটার নাম ছিল আরভিন্দ। আমি জানতে পেরেছিলাম তখন লোকটা কয়েকদিন ধরে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। রবি বলে, কি কমপ্লেন ছিল সেটা? এইখান থেকে সিনেমাদের সেই ঘটনার ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। একদিন রাতের বেলা আরভিন্দ নামের সেই লোকটা তাদের এলাকায় একটা জুসের দোকানে আসে। জুসওয়ালা আরভিন্দের পরিচিত, তার বন্ধুর মতোই, নাম হচ্ছে সাব্বু। সাব্বু আরভিন্দকে বলছিল, কিছু মনে না করলে তুমি একটা কথা বলতাম, বাসায় গিয়ে আবার এটা নিয়ে ঝগড়া করো না কিন্তু। আরভিন্দ বলে, কি কথা বলো? জুসওয়ালা সাব্বু বলে, তোমার ছেলে কৃষ্টি, দেখলাম ওই দিন দুটো মেয়ের সাথে অনেক ক্লোজ হয়ে কথাবার্তা বলছিল, একজন আরেকজনের গায়ে হাত দেওয়া ছিল, বিষয়টা আমার তেমন একটা সুবিধা লাগেনি। এই কথার জবাবে আরভিন্দ হেসে বলে, ওরা আজকালকার জেনারেশনের ছেলে ফেলে, আমরা তাদের যে কোনো বিষয় সন্দেহ করি কারণ আমাদের চিন্তাধারা সেই পুরনোই রয়ে গেল। সাব্বু বলে, না না তুমি বুঝতে পারছো না, বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। এটা শুনে আরভিন্দ একটু মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে দেখা যায় আরভিন্দের ছেলে সেই কৃষ্টি একদম মাঝরাতে মদ খেয়ে মাতাল অবস্থায় বাসা ফিরেছে, যা দেখে আরভিন্দের অবশ্য একটু খারাপই লাগে। পরের দিন সকালে যখন কৃষ্টি তার বাইক নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হয় তখনই আরভিন্দ তার ছেলে কৃষ্টির রুমে এসে তার রুমটা চেক করতে শুরু করে যে তার ছেলে কোনো খারাপ কিছুর সাথে জড়াচ্ছে কিনা। আর এভাবে খোঁজাখুঁজির সময় আরভিন্দ দেখে কৃষ্টি ভুলে তার মোবাইলটা রুমে রেখে গেছে আর তার মোবাইলে কেউ একজন কল করছে। আরভিন্দ কলটা রিসিভ করলে অপর দিক থেকে একটা মেয়ে বলতে শুরু করে
কি কি ভেবেছো তুমি? তুমি আমার কল রিসিভ না করলে, আমায় ইগনোর করলে আমার কিছু যায় আসবে? মুঠোও না। তোমায় আমি 2 দিনের সময় দিচ্ছি। 2 দিনের ভিতর বাকি টাকাগুলো তোমায় দিতেই হবে। আর যদি এমনটা না করো তাহলে আমার ব্যাপারে তো জানোই, আমি তোমাকে সহ তোমার পুরো পরিবার একেবারে ধ্বংস করে দিব। এখন এইসব শুনে আরভিন তো অনেক ভয় পেয়ে যায় যে তার ছেলে এই কিসের মধ্যে জড়িয়ে পড়ল। তাড়াতাড়ি পুরো রুম আবারও ভালো মতো তল্লাশি নিতে শুরু করে। তখনই আরভিন্দ এখানে আলমারির ভিতর নেশার কিছু পাউডার খুঁজে পায়, যা দেখে আরভিন তো একদমই শখ। দেখা যায় আরভিন তাড়াতাড়ি নিচে এসে এগুলো নিয়ে কোথাও বেরিয়ে পড়ে, অর্থাৎ এগুলো সে ফেলে দিয়ে আসতে যায়। এদিকে তার বের হওয়ার একটু পরে দেখা যায় তার ছেলে ক্রিস্টি বাসায় ফিরেছে, যার পর সে তাড়াহুড়ো করে তার রুমে এসে আলমারি থেকে জিনিসগুলো খুঁজছিল। মূলত সে এগুলো নেওয়ার জন্য এসেছিল, কিন্তু সে জিনিসগুলো তো আরভিন নিয়ে চলে গেছে। তাই ক্রিস্টি এখানে তার জিনিসগুলো না পেয়ে একদম পাগলের মতো হয়ে যায়। পুরো রুম একদম তন্ন তন্ন করে ফেলে, কিন্তু কোথাও সে তার জিনিস পাচ্ছে না। পাগল হয়ে এক পর্যায়ে সে তার মাকে জোরে জোরে ডাকতে শুরু করে, যার সাথে সাথে সিনটাও এখানে কাট হয়। এর একটু পরেই আরভিন বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় সে দেখে তার বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়েছে, যা দেখে আরভিন তাড়াতাড়ি ভিতর আসে যে কি হলো। আর ভিতরে আসতেই দেখে এইভাবে তার ওয়াইফের রক্তাক্ত নিতর মরা দেহ নিচে পড়েছিল, যা দেখে আরভিন্দের পায়ের নিচ থেকে তো একদম মাটি সরে যায়। ওই জুসওয়ালা সাব্বু আরভিনকে শান্ত করতে থাকে, বলে তাড়াতাড়ি ছেলের রুমে গিয়ে দেখো। আরভিন তো ছেলের রুমে গিয়ে দেখে ছেলে ক্রিস্টিও পাখার সাথে ঝুলা আছে। মানে এক নিমিষে আরভিন্দের পুরো পৃথিবী উল্টে যায়। আরভিন যেন নিজের পায়েও দাঁড়াতে পারছে না। সাব্বু বলতে শুরু করে এসব ক্রিস্টি করেছে, নেশার ঘুরে সে তার মাকে হত্যা করলো, এরপর নিজে নিজেকে শেষ করে দিল। আরভিন তো বুঝতে পারে এসব কিছু তার ছেলের খারাপ কাজে জড়ানোর ফলে হয়েছে। তবে তার ছেলের উপর তো তার ভরসা ছিল, তার ছেলে এমনটা করতে পারে না। সেই সব খারাপ কাজের সাথে কিভাবে জড়াতে পারে? তাকে নিয়ে তো আরভিনদের অনেক স্বপ্ন ছিল। নিশ্চয়ই কেউ তাকে এসবের মধ্যে জড়িয়েছে। যে মেয়েটা কল করে টাকার জন্য তাকে হুমকি দিচ্ছিল, সেই মেয়েটাই এসবের মাস্টারমাইন্ড নয় তো? এইসব নিয়ে আরভিন এত পরিমাণে টেনশন করে ওইখানে জায়গায় সে স্ট্রোক করে ফেলে। সিন একটু করে প্রেজেন্টে আসে। রবি বলে এরপর এরপর কি হয়েছিল? জন বলে আমরা খবর পাওয়ার পর কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করি, কিন্তু তেমন কোনো প্রমাণাধি না পেয়ে কেসটা আমরা কিছুদিনের মধ্যে ক্লোজ করে দিই। এরপর আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আরভিন সুস্থ হওয়ার পর ওই মেয়েটা কে ছিল যে কল করে হুমকি দিয়েছিল তার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে, আর তাকে খুঁজে বের করেও ফেলে। দেখা যায় এখানে অ্যানি আর তার সাথে তার আরেক বান্ধবী ছিল। তারা যখন এখানে এই জায়গায় দাঁড়িয়েছিল তখনই সেইখানে বাইকে করে অন্য আরেকটা লোক এসে তাদের কিছুর একটা প্যাকেট ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। আরভিন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এর কিছুক্ষণের মধ্যে আবারও আরেকটা মেয়ে এসে অ্যানিদের সাথে জয়েন হয়, যার পর তারা তিনজনেই ওইখান থেকে একটা বাসে উঠে সেখান থেকে কোথাও যেতে শুরু করে। এদিকে আরভিন তো মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে এদের ফলো করে যাচ্ছে। সে বাসটার মধ্যে সে উঠে পড়ে, তাদের উপর নজর রাখতে শুরু করে। একটু পরে এখানে এনির কাছে একটা কল আসে। ওই দিক থেকে কেউ একজন তাকে জানিয়ে দেয় যে এরকম এরকম একটা লোক অনেকক্ষণ যাবৎ তোমাদের ফলো করছে, তোমাদের পিছন পিছন বাসে উঠেছে। এটা শুনে এনিরা তাড়াতাড়ি বাস থামিয়ে সেখান থেকে নেমে পড়ে। আর এইভাবে শুধু ওই দিনই না, এরপর থেকে প্রত্যেক দিনই আরভিন এনিদেরকে ফলো করে যাচ্ছিল, যার এক পর্যায়ে এনিরা ভয় পেয়ে আরভিনদের বিরুদ্ধে পুলিশ স্টেশনে একটা মামলা করে দেয়। যার পরে জন বিষয়টা তদন্ত করতে গিয়ে জানতে পারে তার ফ্যামিলির সাথে হওয়া ইনসিডেন্টের পর আরভিন পুরোপুরি পাগল হয়ে গেছিল। বরাবর 2 মাস তাকে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আর সেখান থেকে ছাড়া পাওয়ার পরে সে যাকে পেতে তাকে ফলো করত। জন রবিকে বলছে, স্যার আমরা বিষয়টা ভালো মতো তদন্ত করে জানতে পারি আরভিন যে মেয়েটিকে ফলো করত, অর্থাৎ এনি। এই এনি এবং তার কিছু সহযোগীরা মিলে তারা নেশার পাউডারের বিজনেস করত, সেগুলো সাপ্লাই দিত। কিন্তু তারা যখন বিষয়টা জেনে যায় যে পুলিশ তাদের ব্যাপারে জেনে গেছে, তখন তারা ওইখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে আসে, অর্থাৎ এইখানে চলে আসে। আর আজকের নিউজটা দেখার পর আমি বুঝতে পারলাম এই মেয়েগুলোকে ফলো করতে করতে আরভিন নিশ্চয়ই এইখান অব্দি চলে এসেছিল। আর হয়তো এই হত্যাকাণ্ডের ঘটনাটাও সেই ঘটাতে পারে। এটা বলতে দেখা যায় বৃষ্টির ভিতর রাত্রে কালো একটা ব্যাগ হাতে নিয়ে আরভিন সোজা থানার ভিতরে ঢুকছে। ব্যাগটা ওইখানে টেবিলের উপর রেখে সে বসে বসে সিগারেট টানতে শুরু করে। একজন এসে ব্যাগের ভিতরে চেক করতেই তার চোখ একেবারে কপালে, কারণ ব্যাগের ভিতর কোনো একটা মেয়ের কাটা মাথা ছিল। এই দৃশ্য দেখে পুরো থানায় হইচই পড়ে যায়। এদিকে আরভিন তো রিল্যাক্সে বসে অড্ডহাসা হেসে যাচ্ছে। রবিরা বুঝতে পারে যে 2 মেয়ের খুন হয়েছিল, একটা তো এনি ছিল, বাকি একটা এই মেয়েটারই বডি। আশ্চর্যভাবে আরভিন তো বলতে শুরু করে, আমার ব্যাপারে তখন হয়তো আপনারা জেনে গেছেন, আর যেমনটা জেনেছেন সেটাই সত্যি।
আমি এদের মেরেছি, আর এটা করতে পেরে আমি অনেক হ্যাপি। এরকম বলে আরভিন্দ হাসতে থাকে আর সিনেমাদের সে রাতের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেদিন আরভিন্দ এদের খুন করেছিল। মেলার দিন এনি তার বান্ধবীর জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার বান্ধবী আর আসে না। এর মাঝে হঠাৎ কেউ এসে তার দরজায় নক করতে শুরু করে। এনি উঠে দরজা খুলে বাইরে দেখতে আসে, কিন্তু দরজা খুলে দেখে কই কেউ তো নেই। কিন্তু আমরা দেখি আরভিন্দ ততক্ষণে অন্য দিক দিয়ে কালো পোশাক পরে অন্ধকারের মধ্যে তার বাসার ভিতরে ঢুকে বসে আছে। অ্যানি তো বাইরে কাউকে দেখতে না পেয়ে ভিতরে চলে আসছিল, কি তখনই তার সামনে আরভিন্দ এসে দাঁড়ায়, যা দেখে এক মুহূর্তের জন্য এনি তো পুরো শখ। কোনো রকম হই হুল্লোড় করতে যাবেই, তার আগে আগে আরভিন্দ তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর আরভিন্দ হাতে একদম গ্লাভস পরে ব্যাগ থেকে একটা চেনসো মেশিন বের করে এনিকেও দুভাগ করে ফেলে। আরভিন্দ এনিকে মারার আগে অলরেডি এনির সহযোগী মেয়েটাকেও মেরে এসেছে। এখন তার বডির সাথে এনির মাথাটা জুড়ে দেয়। রবিরা জানতে পারে এনির সাথে যে মেয়েটিকে মারা হয়েছে তার নাম হচ্ছে সোয়াতি। যাই হোক, এইভাবে দেখতে দেখতে সকাল হয়, আর সকাল হতেই মিডিয়ার লোকজন বিষয়টা জানার জন্য পুলিশ স্টেশনে এসে ভিড় করতে শুরু করে। এইদিকে আরভিন্দকে যখন ধরে কুটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেইখানে ওই পাগলটা তাকে দেখে একটু অবাকই হয়। এদিকে যেতে যেতে রবি আরভিন্দকে জিজ্ঞাসা করছে যে তুমি তাদের মেরেছ, কিন্তু এইভাবে দুভাগ করে এরকমটা কেন করলে? একজনের বডির সাথে আরেকজনের বডি জুড়িয়ে দিয়েছ। এটা শুনে আরভিন্দ হেসে পুলিশ অফিসার সুলেমানের দিকে তাকিয়ে বলে, কারণ ওরা অলরেডি অনেকের মাথায় নষ্ট করে দিয়েছে। এটা বলতেই আমরা সুলেমানের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সুলেমানের একমাত্র আদরের ছোট বোন মিনা, যাকে নিয়ে এসে অনেক হাসি খুশিতে তার দিন পার করছিল। পড়ালেখার জন্য মিনাকে হোস্টেলে থাকতে হবে। সুলেমান একমাত্র আদরের বোনকে হোস্টেলে দিয়ে আসার সময় বাসে বসে বসে তার জন্য অনেক কান্না করছিল, কারণ মা বাবার মৃত্যুর পর তার বোন ছিল তার জন্য সবকিছু। এদিকে দেখা যায় মিনাকে হোস্টেলে রেখে সুলেমানের চলে আসার পর মিনার সাথে এখানে দেখা হয় এনি এবং সোয়াতির। এনিরাও এই একই হোস্টেলে থাকত। দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই তারা তিনজনের অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তিনজন যেখানে যেত একসাথেই যেত, একসাথে এদিক সেদিক ঘোরাঘুরি করত, শপিং করত। মিনা ছিল অনেক ভালো একজন স্টুডেন্ট। ছোটবেলা থেকেই তার স্বপ্ন সে একজন ডক্টর হবে, আর সে তার স্বপ্ন পূরণের প্রায় কাছাকাছি চলে এসেছে। কি এরই মাঝে একদিন খবর আসে মিনা নাকি মারা গেছে, কোনো একটা কারণে নিজে নিজে নিজেকে শেষ করে দিয়েছে। আর এই ঘটনার পরপরই দেখা যায় আরভিন্দকে। আরভিন্দ সুলেমানের বাসার দিকে যাচ্ছে তার সাথে দেখা করতে। সুলেমান তার একমাত্র বোনকে হারিয়ে ভেঙে পড়েছিল। আরভিন্দ তার পাশে এসে বসে বলতে শুরু করে, তুমি আমি কি বলে যে সান্ত্বনা দিব তা আমার জানা নেই, কিন্তু আমি তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। সুলেমান বলে, আপনি আপনি কিভাবে ছিলেন তাকে? আরভিন্দ বলে, তার এই পরিণতির জন্য আমি দায়ী। এইসবের সাথে আমারও লিঙ্ক আপ আছে। এটা বলতে আমাদের ওই দিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন আরভিন্দ এনিদেরকে ফলো করতে করতে বাসে উঠেছিল। ওই দিন খবর পাওয়ার পর এনিরা তো তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাড়াহুড়োতে মিনা তার ব্যাগটা বাসের ভিতরে ফেলে চলে এসেছিল। এই জন্য মিনা টেনশন করছিল। সোয়াতি আর এনি তাকে সান্ত্বনা দিচ্ছে যে টেনশন করো না, তোমার ব্যাগ আমরা খুঁজে নিব। এইসব বলতে বলতে তারা হোস্টেলের ভিতরে ঢুকতেই টিভিতে একটা নিউজে দেখে পুলিশের কাছে নাকি একটা বাস থেকে একটা ব্যাগ হাতে লেগেছে, যেই ব্যাগের ভিতরে প্রায় 40 লক্ষ টাকার নেশার পাউডার পাওয়া গেছে। পুলিশের ধারণা অনুযায়ী এটা ড্রাগ মাফিয়াদের কাজ, যেগুলো তারা একটা মেডিকেল কলেজে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছিল। নিউজে এইটা দেখে মিনা তো একদমই শখ, কারণ ব্যাগটা তার ব্যাগটাই, আর তার ব্যাগের ভিতরে যে এইসব পাওয়া গেছে ওটা সে এক ফোঁটাও বিশ্বাস করতে পারছে না। আসলে মিনা নিজেও জানে না সে যে যাদের সাথে ঘুরছে এনি এবং সোয়াতি, তারাই যে এইসবের লেনদেন করে, এইসব জিনিসগুলো সাপ্লাই দেয়। মিনা না জানার মতো তার ব্যাগে করে তার মাধ্যমেই তারা এতদিন এইসব লেনদেন করে আসছে, অথচ মিনা এটার এক ফোঁটা আন্দাজও করতে পারেনি। কিন্তু এরা তিনজনই একসাথে থাকায় আরভিন্দ মনে করেছিল তারা তিনজনই এক গ্রুপ, তারা জেনে বুঝে করছে, অথচ মিনা ছিল পুরোই নির্দোষ। পুলিশকে তাদের খবরটাও দিয়েছিল আরভিন্দি কল করে পুলিশকে জানিয়ে দিয়েছিল যে এরা এরকম এরকম বাসে করে যাচ্ছে। এখন যেহেতু ব্যাগটা ছিল মিনার, ব্যাগে তার আইডি কার্ডও ছিল, তাই পুরো দোষটা তার উপরে আসছে। মিনা ভয়ে কি করবে না কি করবে, তাড়াতাড়ি ছাদে এসে তার ভাই সুলেমানকে কল করে বলতে শুরু করে যে ভাইয়া, আমার জীবনটা শেষ হয়ে গেছে, ওরা আমাকে ঠকিয়েছে। মিনা এখানে এর বেশি কিছু বলতে যাবে কি, তখনই সেইখানে এনি আর সোয়াতে এসে নিজেদের নাম যেন পুলিশের সামনে না আসে এজন্য তারা মিনাকে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। আর পুরো ঘটনা হয়ে যায় আত্মহত্যার, অর্থাৎ মিনার এইসব সামনে আসায় সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। তারা এরকমটা সাজিয়ে দেয় আর কি। এই পুরো ঘটনাটা আরভিন্দ সুলেমানকে বলছিল, বলে বিশ্বাস করো আমি জানতামই না যে মিনা এসবের মধ্যে নেই।
শুধুমাত্র আমি তাদের হাতে নাতে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা ধোঁকা দিয়ে মিনার জীবনটাই শেষ করে দিল, যেমনটা আমার পরিবারের সাথেও করেছে। আমার নিজের সন্তানকে নিজের হাত দিয়েই তার মাকে মারতে বাধ্য করিয়েছে, এরপর তাকে নিজেকেও শেষ করতে বাধ্য করেছে। এখন আমি জানি তাদের সাথে আমার কি করতে হবে। যেমনটা আমাদের সাথে হয়েছে, আমি আর কারো সাথে এমনটা হতে দিব না। যে লড়াই আমি নেমেছি ওটার শেষ দেখে ছাড়ব। বলে আরভিন্দ ও রাতে তার মিশনে নামে। প্রথমে প্ল্যান করে এনির উপর নজর রাখতে শুরু করে। তার বাসার বাইরে থেকে ওই দিন রাতে সোয়াতিকে সে কিডন্যাপ করে একটা কলা বাগানে নিয়ে যায়। এরপর তাকে সেখানে শেষ করে এসে এনিকেও শেষ করে দেয়, যেমনটা আমরা অলরেডি দেখেছি। তবে আরভিন্দের সাথে এখানে সুলেমানও ছিল। পাগলটা তাদের দুজনকে একসাথে দেখেছিল। হয়তো সুলেমান পাগলটাকে আগে থেকে অনেক কেয়ার করতো বিদায় সে পুলিশ স্টেশনে পুলিশের সামনে সুলেমানের নামটা নেয়নি, শুধুমাত্র আরভিন্দের চেহারাটাই ড্র করেছিল। যাই হোক, এখানে আরভিন্দরা এনিদেরকে শেষ করার পর আরভিন্দ সুলেমানকে বলে, আমার জীবন এমনিতেই শেষ। জীবনে অনেক কিছু দেখে নিয়েছি আমি, কিন্তু তোমার এখনো অনেক কিছু করার বাকি আছে, অনেক কাজ বাকি আছে। এই সব কিছু যারা করছে, যারা আমার ছেলের মতো আর তোমার বোনের মতো সহজ সরল বাচ্চাদেরকে এসবের মধ্যে জড়াচ্ছে, তাদেরকে গুড়া থেকে উবড়ে ফেলতে হবে, আর এই কাজের দায়িত্ব নিতে হবে তোমাকেই। বলে আরভিন্দ নিজেকে নিজে স্যারেন্ডার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত ঘটনা হয়েছিল এটাই। এই ধরনের গ্রুপটাকে শেষ করার জন্যই আরভিন্দ এবং সুলেমান মিশনে নেমেছে। এইভাবেই দেখতে দেখতে আজকের এই মুভিটা এইখানে শেষ হয়।